একমাত্র বিএনপি পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে। রংপুরের জনসভায় তারেক রহমান জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে। আপনাদের সকলকে অনুরোধ করব, হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাআল্লাহ। 5 আগস্ট যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। লাকসামের সমাবেশে জামায়াত আমির ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা। 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। 36 দফার নির্বাচনে ইশতেহার ঘোষণা এনসিপির। ভোটারের সর্বনিম্ন বয়স 16 আর 100 সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থার অঙ্গীকার। 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। সামাজিক মাধ্যমে জমজমাট নির্বাচনী প্রচার। শুধু ফেসবুকে বিভিন্ন প্রার্থীর খরচ প্রায় 65 লাখ টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে গবেষকদের প্রশ্ন। শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় মৃতের স্ত্রীর মামলা। প্রধান আসামি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। সহিংসতার ঘটনায় এখনো থমথমে এলাকা। একমাত্র বিএনপি পারে দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে। রংপুরের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে 12 ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে। বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। আলামিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জুমার নামাজের পর বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সবার আগে বাংলাদেশ খচিত সেই বাস যেন আর চলে না। আপনারা যেহেতু থামতে বলেছেন থেমেছে, কিন্তু এটা তো মহাসড়ক, এখানে দাঁড়িয়ে তো বক্তব্য দিলে পিছনে অনেক জ্যাম হয়ে যাবে। পথে পথে মানুষের ভিড়ে শুধু গতি স্লথ হয়নি, বরং কোথাও কোথাও থেমেও যেতে হয় তারেক রহমানকে। অন্যদিকে তখন রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর থেকে 8 জেলার নেতাকর্মীদের অপেক্ষা তাদের প্রিয় তারেক রহমানের জন্য। বিপুল এই সমাবেশ যেন ডেকে ওঠে জাগোবাহে কণ্ঠে সবাই। দিন থেকে রাত নুরুল দিনের রংপুর প্রকম্পিত হয় ধানের শীষ স্লোগানে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ের সেই অপেক্ষার অবসান ঘটে রাত 8:30টায়। হালকা শীতের রাতে জনতার উষ্ণ অভিবাদন যেন জানান দিল জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে বিএনপি ও তারেক রহমানের নতুন সম্ভাবনা। সমাবেশের বক্তব্যে বিএনপি মহাসচিব জামায়াত ইসলামীর বিরুদ্ধে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ করেন। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র সংস্কারের উদাহরণ তুলে ধরে বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দলটি মত দ্বিমত প্রকাশে লুকোছাপা করেনি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা কোনো লুকো ছাপা করিনি, আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত গিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে। প্রকাশ্যে বলেছি তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন।
তারেক রহমান বলেন, টিআইয়ের প্রতিবেদন এবং জামায়াতের দুই মন্ত্রীর 4 দলীয় জোট সরকারের শেষ পর্যন্ত থাকাই প্রমাণ করে বিএনপি একমাত্র দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি দিতে পারে। আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। উত্তরের জনপদের মানুষের জীবন জীবিকার অনেকটা জুড়েই তিস্তা। সরকার গঠন করলে সেই পানির সমস্যার সমাধান করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। সেই সঙ্গে রংপুর অঞ্চলে রেজিস্টার্ড এনজিও থেকে গৃহীত ক্ষুদ্র ঋণ মৌকুফের ঘোষণাও দেন তারেক রহমান। খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। রংপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশে 8 জেলার 33টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। রংপুরের 6টি সংসদীয় আসন এবং কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনের মতো রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের 20টি সংসদীয় আসনে 91 থেকে এখন পর্যন্ত কোনোবারই জয়ী হতে পারেনি বিএনপি। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলেন এই রংপুর বিভাগে, সাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, তিস্তাপাড়ের মানুষকে আশ্বস্ত করলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিনি বললেন, সেসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নিরঙ্কুশভাবে জয়ী করতে হবে গোটা দেশ জুড়ে ধানের শীষের প্রার্থীকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, রংপুর। আর এর আগে রংপুরে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দেশে ফিরে গত 11 জানুয়ারি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন বিএনপি চেয়ারম্যান। পরে নির্বাচন কমিশনের অনুরোধে আচরণবিধি রক্ষায় তা স্থগিত করা হয়। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেন তারেক রহমান, কথা বলেন আবু সাঈদের বাবা মায়ের সাথে। এর আগে বগুড়া থেকে রংপুরের পথে পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী। বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান এবং ভোট চান ধানের শীষের পক্ষে। 5 আগস্ট যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। কুমিল্লার লাকসাম ও সদরের জনসভায় এমনটাই বললেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না। নির্বাচনী জনসভার 9ম দিনে তিনি লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর কয়েকটি জনসভায় বক্তব্য দেন। শুক্রবারের দিনভর সমাবেশ শেষে জামায়াত ইসলামী আমির আসেন কুমিল্লায়। লাকসাম ও টাউন হল মাঠে 2 জনসভায় যোগ দেন তিনি। 11 দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সহ দলীয় অন্যান্যদের হাতে তুলে দেন প্রতীক। কুমিল্লাবাসীর কাছে ভোট চেয়ে জানান, ক্ষমতায় যেতে পারলে পূরণ করবেন বিভাগের দাবি। 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। এর আগে তিনি যোগ দেন লক্ষ্মীপুরের জনসভায়। জামায়াত আমির বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলকে বহু চেষ্টা করেছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। দিনের শুরুতে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলার 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। শুক্রবার সকাল থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের। জনসভায় বক্তব্যের শুরুতেই 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব।
ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে ফেনী জেলার মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াতের আমির। পরিচয় করিয়ে দেন ফেনীর 3টি সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের। এরপর নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 36 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটারের সর্বনিম্ন বয়স 16 এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে 100টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখার অঙ্গীকার করছে এই দল। ইশতেহারে নাগরিক অধিকার, নিরাপত্তা, ন্যায় বিচার, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় তিনি বলেন, নির্বাচনের আগে আকাশ কুসুম অনেক কিছুই রাজনৈতিক দলগুলো বলে, তবে এনসিপি যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোই ইশতেহারে রেখেছে। দল গঠনের মাত্র 11 মাসের মাথায় এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নিতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনে অংশ নেওয়ার আগে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বর মোটো নিয়ে 36 দফা ইশতেহার ঘোষণা করল তরুণদের এই দলটি। এতে গুরুত্ব পেয়েছে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া। ইশতেহার ঘোষণার শুরুতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, যতটা বাস্তবায়ন সম্ভব ততটাই জনগণকে বলা হচ্ছে। আমরা যদি এখন কমিট করি যে আগামী 5 বছরের মধ্যে আমরা শিক্ষায় এবং স্বাস্থ্যে 5% করে বাস্তবায়ন করব, তাহলে সেটা অনেকটা অলিক শোনাবে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস, কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস, সে তার মধ্যে ঢুকে যাব, আমরা সেটা চাই না। জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, সকল বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে এই ইশতেহারে। এত বড় গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সব সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরে সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনীতি, সংস্কৃতি সবকিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে, এটা একদিকে ট্র্যাজেডি। 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। নাহিদ ইসলাম জানান, ভোটারের সর্বনিম্ন বয়স হবে 16। এছাড়া নারীর ক্ষমতায়ন নিশ্চিতে 100টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা থাকবে। আমরা একটা জোট প্রক্রিয়া আছি এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করে কোনো নির্দিষ্ট দলের আদর্শ, সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করবো এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্সা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা পালনের অঙ্গীকার আছে এই ইশতেহারে। আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা, অসম চুক্তি সহ সকল বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ দৃঢ় ভূমিকা নেওয়া হবে, প্রয়োজন আন্তর্জাতিক সংস্থা আদালতে যাওয়া হবে। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় 65 লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও এই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন আছে গবেষকদের। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। সরকার গঠনে সক্ষম হলে ফ্যামিলি কার্ড চালু করব। আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেই জন্য উদ্যোগ গ্রহণ করব।
নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে, যার মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম আর টিকটক ইউজার। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম নয়। ডিজিটাল প্রচারণায় এবার তাই জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কন্টেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থী নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা যায় না, জানা যায় না এরকম একটা গুপ্ত জায়গার থেকে বা সুপ্ত জায়গার থেকে নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটা কোনো রোধ করার দরকার আছে, সেটা না হলে ভোটার, এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে এবং আদার্স যেগুলো আছে, সেখান থেকে ফাইন্ড আউট করা কে কী করছে এটা আসলে কঠিন হবে। এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি আমাদের এটা ফাইন্ড আউট করা ইটস সো ডিফিকাল্ট। অনলাইনে প্রার্থীর পক্ষে কারা প্রচার করতে পারবে, কোন পেজ, প্রার্থীর নিজস্ব আইডি, প্রার্থীর যদি এজেন্ট থাকে তাহলে তার আইডি, এগুলো নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কথা, যেটা তারা অলরেডি বলেছেন, কিন্তু সেটা কিন্তু তারা আদায় করছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার ব্যয় সম্পর্কে কখনোই তথ্য দেয় না গুগল বা ইউটিউব। টিকটকে এমন পাবলিসিটি নিয়ম নেই, তবে ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে কিছু তথ্য পাওয়া যায়। ফেসবুকের এক মাসের তথ্য বিশ্লেষণ করেছে যমুনা টেলিভিশন, আর তাতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 65 লাখ টাকা। এর মধ্যে 112টি পেজ অন্তত $100 খরচ করেছে। $100 নিচে হলে সেই তথ্য আবার ফেসবুকের কাছ থেকে পাওয়া যায় না। আরও তথ্য হচ্ছে বিএনপি গত 30 দিনে 37 লাখ টাকা ও জামায়াতে ইসলামী 13 লাখ টাকা খরচ করেছে ফেসবুকের ডিজিটাল প্রচারণায়। এখন পর্যন্ত বিএনপি 2224টি, জামায়াতে ইসলামী 740টি, ইসলামী আন্দোলন 80টি ও এনসিপি 77টি বিজ্ঞাপন চালিয়েছে। এবং ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় করেছেন চট্টগ্রামের একজন বিএনপি প্রার্থী। প্রার্থীদের এমন ডিজিটাল ডামাডোলে নির্বাচন কমিশনের নজরদারি আদৌ কি আছে? কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে গেলে কিভাবে বুঝবে ইসি? এমন প্রশ্ন এখন উঠছে হরহামেশা। $100 নিচে আলাদা করে অনলাইন বুস্টিং করলে সেই তথ্য সামাজিক মাধ্যম দেয় না, তার মানে বাস্তব খরচ আরও বেশি। প্রার্থীদেরকে তো হিসাব দিতে হয় যে সে প্রচারণায় কত টাকা খরচ করলো। সেই হিসাবের জায়গাটাকে সে কিভাবে ডিফাইন করবে সামাজিক মাধ্যমের জন্য, এটা এখনো পরিষ্কার না। এবং ডিফাইন করার জন্য এনাফ টুলসও তার হাতে নাই, কারণ টুলসগুলো তো প্ল্যাটফর্মের হাতে। সেই ডাটা না দিলে আপনি কীভাবে জানবেন? সো এখন পর্যন্ত এটা সেলফ রিপোর্টিং, এবং এই সেলফ রিপোর্টিংকে কীভাবে আপনি অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে আনবেন সেটা পরিষ্কার না। হাই প্রোফাইল যে টেকনিক্যাল পার্সন সরকারে রয়েছে, বিভিন্ন এজেন্সিতে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, আমরা জয়েন্টলি এটি পরিচালনা করব এবং এগুলোর ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আসছে জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক 18 থেকে 35 বছর বয়সী, যাদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় উঠান বৈঠকের সময় নাম পরে ঘোষণা নিয়ে যুবদলের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে গুরুতর আহত হন আজাহার। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। পরিবার অথবা দলীয় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শেরপুরের ঝিনাইগাতিতে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আর এতে প্রধান আসামি করা হয়েছে শেরপুর 3 আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এছাড়া 200 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 250 জনকে আসামি করা হয়েছে, তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। বুধবার দুপুরে ঝিনাইগাতিতে উপজেলা প্রশাসনের
উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া, পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়, কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন। আর এই ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। নিজের টাকা নেই, তবুও নির্বাচনের প্রার্থী। ব্যয় করবেন স্বজনদের থেকে পাওয়া দান বা ধারের টাকা। আবার কারো হলফনামায় কোটি কোটি টাকার হিসাব থাকলেও নির্বাচনী ব্যয়ের হিসাব দেখিয়েছেন ধার আর দানের টাকায়। এমনই চিত্র জামালপুরের 5টি আসনে। 31 প্রার্থীর মধ্যে 19 জনের হলফনামায় উঠে এসেছে এই তথ্য। পরিবারের সদস্য বা অন্য কারো ধার বা দানের টাকায় তারা নামছেন ভোটের মাঠে। তবে সেই হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটার ও সচেতনরা। জামালপুর 1, 2 ও 3 আসনের 17 জন প্রার্থীর নির্বাচনী ব্যয় নিয়ে প্রথম পর্বের প্রতিবেদন জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। নির্বাচনে প্রার্থিতা পাবার অন্যতম ইস্যুগুলোর একটি হলফনামা, যা জমার পর যাচাই বাছাই হয় বেশ কয়েকদিন। আর হলফনামার উপর ভিত্তি করেই বৈধ হয় প্রার্থিতা। ভোটাররা জানতে পারেন সম্ভাব্য জনপ্রতিনিধির আর্থিক ও সামাজিক অবস্থান। তারপরেও হলফনামা নিয়ে থাকে নানা প্রশ্ন। এবার জামালপুরের 5টি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি জামাতের। তারা সহ 31 প্রার্থীর হলফনামায় নির্বাচনী আয় ব্যয় হিসাবে স্বচ্ছতার প্রতিফলন কতটুকু? জামালপুর 1 দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনে 5 জন প্রার্থীর মধ্যে 3 জনই দেননি নির্বাচনী ব্যয়ের তথ্য। তার মাঝে রয়েছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজমুল হক সাইদি। এ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত নিজের 40 লাখ টাকা ভোটে খরচ করবেন। আর ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার ছেলে, মেয়ে ও ভাতিজার কাছ থেকে ধার ও দান নিয়ে নির্বাচনের খরচ মেটাবেন। জামালপুর 2 ইসলামপুর আসনে বিএনপির প্রার্থী এ সুলতান মাহমুদ বাবু নিজের উপার্জনের 25 লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন। জামায়াতের প্রার্থী মোহাম্মদ সামিউল হক ভাই ও কর্মীদের দানের টাকায় নির্বাচনে খরচ করবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুলতান মাহমুদের নির্বাচনী খরচ বহন করছে ব্যয় খালার দানের টাকা ও দল। জামালপুর 3 মেলান্দো মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল ব্যবসার আয় থেকে নির্বাচনে খরচ করবেন। আর জামায়াতের প্রার্থী মুজিবুর রহমান আজাদি নির্বাচনের জন্য শাশুড়ি ও জামাতার দান পেয়েছেন, ধার দিয়েছে 2 ভাইও। আর 7 প্রার্থীর মধ্যে গণ অধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদের নিজের কোনো অর্থ নেই। ধার ও দানের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন তারা। বাকিদের চিত্র এক। প্রার্থীরা তাদের হলফনামায় এমন তথ্য দিচ্ছেন যা গ্রহণযোগ্য নয় বলছেন ভোটাররা। আর নির্বাচনে হলফনামা দাখিলের প্রকৃত উদ্দেশ্য থেকে জনপ্রতিনিধিরা সরে যাচ্ছেন অভিমত বিশ্লেষকদের। হলফনামায় দেখা যায় ঋণ দেনা করে তারা নির্বাচন করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ তদারকি করা দরকার। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হলো যে তারা যেন এই জিনিসগুলো খতিয়ে দেখার জন্য আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয়। তার যে সম্পদ আছে সেগুলো হাইড করে থাকেন এবং সে ধার দেনা দেখাচ্ছে, ঋণ দেখাচ্ছে, যাতে তার অতিরিক্ত সম্পদ হলেও পরবর্তীতে ব্যালেন্স করে ম্যানেজ করার সমস্যা হয় না। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ভোটের প্রচারে নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতা, মাদক নির্মূল এবং গ্যাস সংকট সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সংসদ নির্বাচনে প্রচারের 9ম দিনে প্রচার মুখর রাজধানীর বিভিন্ন এলাকার। ছুটির দিনে উন্নয়ন অঙ্গীকারে ভোটারদের মন জয়ের চেষ্টার কমতি নেই প্রার্থীদের। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে অলিগলি আর পাড়া মহল্লা। ছুটির দিনে বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচার শুরু হয় সকাল থেকেই। কদমতলী এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ আশ্বাস দেন নির্বাচিত হলে কাজ করবেন সবাইকে নিয়ে, সমাধান করবেন এলাকার নাগরিক সমস্যার। এলাকায় অনেকগুলি একসাথে সমস্যার সমাধানে আমাদেরকে কাজ করতে হবে। জলাবদ্ধতা একটি প্রধান অন্যতম সমস্যা আমাদের এলাকায়। আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই, আমাদের এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কথা সেইটি নেই।
জুমার নামাজের পর আজিমপুরে গণসংযোগ করেন ঢাকা ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান। যানজট আর জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দিয়ে ভোট চাইছেন তিনি। সাধারণ লোকের সাড়া পেয়েছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে কাজ করছে। সাধারণ যে ভোটাররা আমি ভাবতেও পারিনি ঘরে থেকে বের হয়ে আমার সাথে কাজ করে। মিরপুরে ভোটের প্রচারে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী। ক্ষমতায় গেলে নারীর মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান তিনি। উত্তরায় গণসংযোগ করেছেন ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী। গত ১৭ বছর কোনো চেষ্টা হয়নি, কোনো কাজ হয়নি, তারা শুধু দুর্নীতি করেছে। কিন্তু আমরা যদি জনগণের স্বার্থে কাজ করি ইনশাল্লাহ সেই জায়গায় আমরা সফল হব। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাড়িধারায় প্রচারে অংশ নেন তার উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি ভোটে জিতেও যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। সবাইকে অন্তত ঐক্যবদ্ধ করে ভোটের দিন একটা ভোট বিপ্লব করতে হবে আমাদের। শুধু জেতা না, আজকে ম্যাক্সিমাম ভোটে আমাদেরকে জিততে হবে। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট দিতে দল বেঁধে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থী ও দলের নেতাকর্মীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন উপলক্ষে ঢাকার আসনগুলোতে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত। গণসংযোগ, মিছিল ও পথসভা করছেন তারা, দিচ্ছেন নানা আশ্বাস। শুনছেন ভোটারদের কথাও। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, তাই বিরামহীন গণসংযোগ আর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। রাজধানীর কদমতলী এলাকায় সকাল থেকে প্রচার চালান ঢাকা ৪ আসনের জামাত ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। গ্যাস সংকট সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি। এলাকার রাস্তাঘাট ভাঙ্গাচুরা, সেটা ড্রেনেজ ব্যবস্থাটা একেবারেই বাজে, এটাকে আধুনিক করা, খালগুলা আপনার ভরাট হয়ে আছে, এগুলাকে খনন করা বন্ধ হয়ে আছে, সেটাকে সচল করা। এরপরে আপনার একটা হাসপাতাল করার জন্য আমরা ইতিমধ্যে চেষ্টা করতেছি যে কোন জায়গাটায় আমরা করতে পারি। পল্লবী ও রূপনগর এলাকায় গণসংযোগ চালান ঢাকা ১৬ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন। এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। মিরপুরের তো কিছু সমস্যা আছে, সরকারি হাসপাতাল নাই, রাস্তাঘাট ভাঙাচুরা আছে, ড্রেন কিছু খারাপ, এগুলো মেরামত করতে হবে। আর সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটার অনেক উন্নয়নের সুযোগ আছে। ঢাকা ১১ আসনের আফতাবনগরে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরাই সর্বপ্রথম, এনসিপি সর্বপ্রথম গত ৬-৭ মাস ধরে আমরা বলে আসছি, প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা। যেসব এলাকায় এখনো প্রচারে যেতে পারেননি প্রার্থীরা, সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে শুক্রবার পর্যন্ত ভোট দিয়েছেন ৪,৫৪,৫৮৭ জন প্রবাসী। শুক্রবার বিকেল ৩:৩০ পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭,৬৬,৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। ৫,১৬,০০৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন আর ভোট দিয়েছেন ৪,৫৪,৫৮৭ জন প্রবাসী ভোটার। সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস ও ডাক বক্সে জমা দেওয়া হয়েছে ৪,৬৫৬৪টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে ১,৩৯,৭৬৩টি পোস্টাল ব্যালট। ডিপ্লোমা পর্যায়ে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার বন্ধসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বুয়েট শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জানায়, উপসহকারী প্রকৌশলী পদে ১০ম গ্রেড মুক্ত করে শতভাগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া ৯ম গ্রেডে ৩৩% প্রমোশন কোটা বাতিলের দাবিও তোলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, গত বছর ২৭ আগস্ট মন্ত্রণালয় যেই সুপারিশ কমিটি গঠন করেছিল, কমিটির ১ মাসের মধ্যে সুপারিশ প্রদানের কথা থাকলেও এখনও চূড়ান্ত সুপারিশ আসেনি। অভিযোগ করেন একটি পক্ষ পদ পদবি ব্যবহার করে
প্রভাব বিস্তার করছে এবং প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালাচ্ছে দাবি করেন শিক্ষার্থীরা। দ্রুত নিরপেক্ষ সিদ্ধান্ত না এলে এবং ডিপ্লোমা শিক্ষার্থীরা যদি অন্যায় চাপ সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরি করে রিপোর্ট প্রকাশে বাধা দেয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এখনো কমিটি সুপারিশ প্রদান করতে পারছে না। কেন পারছে না? বারবার ডিপ্লোমারা মব সৃষ্টি করে, সচিবালয়ে মব সৃষ্টি করে, রেলপথ ব্লকেট করে, সাধারণ মানুষকে জিম্মি করে তারা দিনের পর দিন সরকারের কাজকে বাধা দিচ্ছে। 10ম গ্রেডটাকে অযৌক্তিকভাবে ব্লক করে রাখা হয়েছে বিএসসিদের জন্য। আমরা চাচ্ছি এই 10ম গ্রেডটাকে ওপেন করে দেওয়া হোক যাতে সবাই পরীক্ষায় বসতে পারে। যশোর 3 আসন, সরগরম ভোটের মাঠ। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, আর ভোটারদেরও রয়েছে নানা আকাঙ্ক্ষা। নির্বাচনী ব্যস্ততার মাঝেই নিরাপত্তার অভাব, অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কায় উদ্বিগ্ন এই অঞ্চলের প্রার্থীরা। একটি সুষ্ঠু ভোটের পরিবেশের সাথে লেভেল প্লেইং ফিল্ড দাবি করছেন তারা এবং ক্ষমতায় আসলে বলছেন নানা পরিকল্পনার কথাও। জমে উঠেছে নির্বাচনী মাঠ। মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগে সরগরম যশোর 3 আসনের প্রার্থীদের প্রচারণা কার্যক্রম। সময় যত কমছে বাড়ছে জনপ্রতিনিধিদের অঙ্গীকার, সাথে তো ভোটারদের প্রত্যাশা রয়েছেই। দিনভর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। তবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়েও রয়েছে উদ্বেগ। ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি। অবৈধ অস্ত্র উদ্ধার হতে হবে, এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। রয়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার আর প্রতিপক্ষ থেকে পাওয়া নানা হুমকির অভিযোগ। ভোট যুদ্ধে সম অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রার্থীদের। প্রশাসনের কাছে বারবার বলছি যে নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক রাখতে হবে, যাতে সবার সুযোগটা তাদের কাছে সমান থাকে, সেই ব্যবস্থা তাদের জন্য তারা সেই ব্যবস্থা করবে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চান ভোটাররা। ক্ষমতায় আসার পর বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন প্রার্থীরাও। আমরা শান্তিপ্রিয় ভোট চাই। আমরা যেন শুনি না যে ভোটের মাঠে গেলে যে ভোট হয়ে গেছে। সকল নাগরিকের ভোট অধিকার নিশ্চিত করতে হবে, তারা যেন ফিল ফ্রি ভাবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সারা বাংলাদেশের মানুষ আমি মনে করি যশোরের ন্যায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখছেন এখানে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ, কারণ তারা বুঝতে পারছে যে উন্নয়নের প্রতীক হচ্ছে ধানের শীষ। মানুষ যদি নির্বাচিত করে, আমরা ইনশাল্লাহ বিগত যে কোনো সবার চেয়েই মানুষকে তার ন্যায্য অধিকার, মানুষের শান্তি, স্বস্তি নিরাপত্তা ইনশাল্লাহ আমরা দিতে পারবো। 15টি ইউনিয়ন নিয়ে গঠিত যশোর 3 আসন। প্রচারণায় মাঠে 6 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 5,80,000-এর কাছাকাছি। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নওগাঁ 6 আসনে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ, আর এই আসনে ধানের শীষ নিয়ে লড়ছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম আর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির আর জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম। এরই মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে নির্বাচনী মাঠ। নওগাঁ 6 আসনে ধানের শীষ নিয়ে ভোটের মাঠে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম। দলের মনোনয়ন না পেয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। এই আসনে আরেক শক্ত প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খবিরুল ইসলাম। উন্নয়নের ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ভোট চাইতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন, অফিস ভাঙচুর, কর্মী সমর্থকদের উপর হামলা সহ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থী। ওরা হাটকালুপাড়াতে করেছে আক্রমণ, ওরা একডালাতে করেছে আক্রমণ, একডালা ইউনানি, ওরা মিরাটে করেছে আক্রমণ। এটা কারা করে? যাদের পায়ের তলায় মাটি থাকে না, যারা নির্বাচনকে নির্বাচন হিসেবে নেয়নি, যারা শক্তি প্রদর্শনের জন্যই তৈরি হয়েছে। সাধারণ নিরীহ মানুষদের উপরে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের ফেস্টুন ব্যানার বিভিন্ন জায়গায় ছিঁড়ছে, রাতের বেলা উঠে নিয়ে যাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম। তার দাবি, ধানের শীষের জনপ্রিয়তা দেখে মিথ্যা অভিযোগ তুলে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে। অতীতের সকল রেকর্ড
ভঙ্গ করে ব্যবধানে ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি বিজয়ী করবে। ওটা এক ধরনের অভিযোগ পার্টি হয়েছে, আমরা ওটাতে বিশ্বাস করি না। আমিও বহু অভিযোগ দিতে পারি, কিন্তু সত্যতা থাকতে হবে। ভোটের লড়াইয়ে ইসলামী আন্দোলন ও রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী সহ 5 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও ভোটাররা ধানের শীষ, দাঁড়িপাল্লা ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকেই এগিয়ে রাখছেন। আলমগীর কবির 3 এমপি ছিল, সাবেক প্রতিমন্ত্রী ছিল, এই কারণে একটা তার এক্সট্রা জনপ্রিয়তা আছে। আরেকটা হচ্ছে ধানের শীষ প্রতীক, এটা হচ্ছে অনেকের পছন্দের প্রতীক। 3 জনেরই জনপ্রিয়তা 100-100। সাধারণ লোক ভোট দেওয়াই সার, পরে আর তাদের কোনো দেখা পাওয়া যায় না। আমাদের যেন গোয়াল ঘরের দরজা খোলা থাকে, দেখা যায় আমাদের যেন কোনো অসুবিধা না হয়। নওগাঁ 6 আসনে মোট ভোটার 3,41,879 জন। আগামী দিনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কৃষি ও মৎস্য সম্পদ কাজে লাগিয়ে এ অঞ্চলে কর্মসংস্থান বাড়ানোর দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি ইরান, আর এই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানান, যুদ্ধজাহাজের বিশাল একটি বহর এগিয়ে চলেছে ইরানের দিকে, যা সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো বহরের থেকেও বড়। তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার জন্য সময় সীমিত এবং তারা সম্মত না হলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান, তবে হুমকি অব্যাহত থাকলে শুরু হবে না কোনো ধরনের আলোচনা। একই দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। শেষ হতে চলেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট। চুক্তিটি নবায়ন বা নতুন করে সমঝোতা না হলে দুই দেশের পারমাণবিক যে অস্ত্র ভাণ্ডারের কোনো নির্ধারিত সীমাই থাকবে না, আর এতে দুই দেশ নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 1972 সালে সেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে প্রথম পারমাণবিক চুক্তি করে যুক্তরাষ্ট্র। সবশেষ 2010 সালে সমঝোতা হয় দুই দেশের মধ্যে। আর মাত্র কয়েকদিন, এরপরেই শেষ হয়ে যাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট। বিশ্লেষকদের আশঙ্কা, এই চুক্তি অবসান হলে নতুন করে শুরু হবে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। আগামী 5 ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে চুক্তিটি। শেষ মুহূর্তে কোনো সমঝোতা না হলে নতুন করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের পথে হাঁটতে পারে দুদেশ। 2010 সালের এই চুক্তি অনুযায়ী দুই দেশ সর্বোচ্চ 1550টি পারমাণবিক ওয়ারহেড এবং সর্বোচ্চ 700টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েনের সীমা মেনে চলত। চুক্তির মেয়াদ শেষ হলে অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সমঝোতা হওয়া পর্যন্ত আরও 1 বছর বর্তমান চুক্তি বজায় রাখার প্রস্তাব দেন। তবে এখনও এই প্রস্তাবে সাড়া দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভেতরেই রয়েছে চুক্তির পক্ষে বিপক্ষে নানা মত। চীনে দ্রুত বাড়তে থাকা পারমাণবিক শক্তির মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ভাণ্ডার বাড়ানোর পক্ষে একদল। বর্তমান চীনে প্রায় 600টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা 2030 সালের মধ্যে 1000 ছাড়াতে পারে বলে ধারণা পেন্টাগনের। অন্যদিকে যারা অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে তারা বলছেন, চুক্তি না থাকলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাদের মতে পারমাণবিক চুক্তি শুধু সংখ্যাগত নয়, বরং স্বচ্ছতা এবং যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও। এদিকে নতুন চুক্তি করাও সহজ নয়। এরই মধ্যে রাশিয়া তৈরি করেছে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক টর্পেডো। অন্যদিকে যুক্তরাষ্ট্র মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা সরাসরি হুমকি মস্কোর চোখে। বিশ্লেষকদের মতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা। চুক্তির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও একটি বিষয় স্পষ্ট, নিউ স্টার্টের অবসান বিশ্বকে আবারও ঠেলে দিতে পারে এক অনিয়ন্ত্রিত এবং ঝুঁকিপূর্ণ পারমাণবিক যুগের দিকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইউরোপ জুড়ে যখন অভিবাসন নীতি কঠোর হচ্ছে, তখন মানবিক সিদ্ধান্ত নিল স্পেন। দেশটিতে থাকা প্রায় 5 লাখ অভিবাসী বৈধ করার ঘোষণা দিয়েছে
পেদ্রো সানচেজ সরকার। আর এই তালিকায় রয়েছেন কয়েক হাজার অনিবন্ধিত বাংলাদেশীয়। বিশ্লেষকরা মনে করছেন ঐতিহাসিক এই সিদ্ধান্তের ফলে অভিবাসী শ্রমিকরা সমৃদ্ধ করবে অর্থনীতি, আর দেশটির নিবন্ধিত কর্মীর 14%ই বিদেশি। স্পেনের পার্লামেন্টের বাহিরে যেন এক টুকরো আনন্দ মেলা, বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন অভিবাসীরা। কয়েক বছরে অনিশ্চিত জীবন শেষে অবশেষে মিলছে আইনি স্বীকৃতি। গত 26 জানুয়ারি দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সাইজ ঘোষণা করেন সেই কাঙ্ক্ষিত রাজকীয় ডিগ্রি, যার আওতায় বৈধতা পাচ্ছেন 5 লাখেরও বেশি অভিবাসী। আমরা মানবাধিকার এবং উন্নয়নের মেলবন্ধন ঘটাচ্ছি। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষ আলোর পথে আসবে। যারা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। 2025 সালের 31 ডিসেম্বরের আগে যারা অন্তত 5 মাস স্পেনে অবস্থান করেছেন এবং যাদের কোনো পুলিশ রেকর্ড নেই, তারাই পাবেন এই লাল সবুজ পাসপোর্ট। বিশ্লেষকরা বলছেন লাতিন আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশিরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এটি কেবল অভিবাসীদের অধিকার নয়, এটি গণতন্ত্রের বিজয়। দীর্ঘ আন্দোলনের পর সরকার সাধারণ মানুষের কথা শুনছে। এতে সমৃদ্ধ হবে এখানকার অর্থনীতি। তবে বিরোধী দল পপুলার পার্টি এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। আগামীতে ক্ষমতায় এলে এই আইন বাতিলের হুমকি দিলেও আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে মাদ্রিদ, বার্সেলোনার প্রবাসী বাংলাদেশিরা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় সব হারানো ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে অ্যাক্ট অফ প্যালেস্টাইন নামে এক চ্যারিটি কনসার্টে যোগ দিয়েছেন পেপ গার্দিওলা। ফিলিস্তিনি ঐতিহ্যের কেফিয়াহ গলায় জড়িয়ে দেওয়া স্প্যানিশ এই কোচের বক্তব্য নাড়িয়ে দিয়েছে সবাইকে। কোটি কোটি মানুষের চোখে পেপ গার্দিওলা একজন জাদুকর। সবুজ গালিচায় যিনি একের পর এক জাদু দেখান। ডাগআউটে দাঁড়িয়ে যার চোখ জয় খোঁজে। কে জানতো এই ইস্পাত কঠিন মানুষটার ভেতরেও কান্নার পাহাড় জমে। কে জানতো তার হৃদয়ও কাঁদে ফিলিস্তিনের মানুষের জন্য। পেপ গার্দিওলা আজ আর কেবল ফুটবলের নন, বিপন্ন মানবতারও। বার্সেলোনা বা ম্যানচেস্টারের ঝলমলে আলো নয়, গার্দিওলা বেছে নিলেন গাজার সেই অন্ধকার গলিগুলোকে। গাজায় ইসরায়েলি হামলায় সব হারানো ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে অ্যাক্ট এক্স প্যালেস্টাইন নামে এক চ্যারিটি কনসার্টে যোগ দিয়েছেন স্প্যানিশ এই কোচ। ফিলিস্তিনি ঐতিহ্যের কেফিয়া গলায় জড়িয়ে দেয়া তার বক্তব্য নাড়িয়ে দিয়েছে সবাইকেই। দীর্ঘ 2 বছর ধরে আমি টিভিতে দেখি একটা শিশু ধ্বংসস্তূপের ভেতর চিৎকার করে তার মাকে খুঁজছে। সে জানেও না তার মা আর নেই। ওই শিশুটার মনে কি চলছে কেউ কি ভেবেছি? আমরা ওদের ত্যাগ করেছি, আমরা আসলে ওদের একা ফেলে এসেছি। মাঠে গার্দিওলা অ্যাটাকিং, মাইক্রোফোন হাতেও তাই। ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের ক্ষমতাধরদের প্রশ্নবাণে জর্জরিত করলেন। যারা নিরাপদ এসি রুমে বসে যুদ্ধের নীল নকশা আঁকে, গার্দিওলার ভাষায় তারা কাপুরুষ। একদল নির্দোষ মানুষকে দিয়ে আরেক দল নির্দোষ মানুষকে হত্যা করার এই উৎসবকে তিনি স্রেফ রাজনীতি বলতে রাজি নন। এটা স্রেফ বেঁচে থাকার আর্তনাদ, একজন বাবার আর্তনাদ, একজন মানুষের হাহাকার। ক্ষমতাধররা আসলে কাপুরুষ। তারা নির্দোষ মানুষকে পাঠায় আরেক দল নির্দোষ মানুষকে মারতে, অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে। ঠান্ডার সময় হিটার আর গরমের সময় এসি ছেড়ে আরাম করে। সবকিছুর ঊর্ধ্বে এটি স্রেফ মানবতার প্রশ্ন। গার্দিওলার চিন্তা মানবতায়, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখানে খুঁজে পেতে পারেন রাজনীতির গন্ধ। সেখান থেকে গার্দিওলার মাথায় জরিমানার খড়গ নেমে আসলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও জানা গেছে এবার আর জরিমানার কবলে পড়তে হচ্ছে না ম্যানচেস্টার সিটি কোচকে। এর আগে কাতালুনিয়ার রাজনৈতিক বন্দীদের সমর্থনে হলুদ রিবন পরে 20,000 পাউন্ড জরিমানা দিয়েছিলেন গার্দিওলা। পেপ গার্দিওলা শিখিয়ে গেলেন, শুধু ট্রফি ক্যাবিনেট পূর্ণ থাকলেই গ্রেট হওয়া যায় না। গ্রেট হতে গেলে অন্যের চোখের জল নিজের চোখে ধারণ করতে হয়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। আর এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।